আজকে ভিডিওতে রায়-মার্টিন পশ্চিমবিদরা 2023-এর সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 2 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে অর্থাৎ বনগাঁ হাই স্কুল এইচএস এ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে যেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে উত্তরগোলার্ধের সবচেয়ে বড় দিন হলো, এটা আছে 21শে জুন। 2 হচ্ছে রুড়ো অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো, এটা কয়লা হবে। 3 হচ্ছে মিনামাটা রোগ হয় পারদ দূষণের ফলে। 4 হচ্ছে ভারতে প্রমাণ দাঘিমা রেখা, এটা হচ্ছে এলাহাবাদ শহরের উপর দিয়ে বিস্তৃত। 5 হচ্ছে চাপ বৃদ্ধি পেলে বায়ুর আয়তন কমে হবে। 6 হচ্ছে ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা হবে। 7 হচ্ছে ভারতের বৃহত্তম নদী দ্বীপ হলো, এটা হচ্ছে মাজুলি হবে। এরপর 8 যেটা হচ্ছে শরৎকালীন বিষুব বলে 23শে সেপ্টেম্বরকে। 9 হচ্ছে আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট রোগ হয়। 10 হচ্ছে নিরক্ষরেখার উভয় দিকে 1 ডিগ্রি অন্তর মোট 89টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে। 11 হচ্ছে একটি বিষাক্ত ভারী ধাতু হলো, এটা পারদ হবে। 12 হচ্ছে বায়ুর গতিবেগ মাপা হয়, এটা হচ্ছে অ্যানিমোমিটার দ্বারা। এরপর 13 হচ্ছে বড়দিনে দক্ষিণ গোলার্ধে এটা গ্রীষ্ম বিরাজ করে। 14 হচ্ছে ইউরোপের দক্ষিণতম বিন্দুটি হলো, এটা হচ্ছে তারিফা অন্তরীপ। 15 হচ্ছে ইতালির দীর্ঘতম নদী, এটা পো হবে। 16 দাগে যেটা আছে রুড়ো অঞ্চলের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হলো, এটা হচ্ছে ডুইসবার্গ। এরপর 2 দাগে এতে আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ হলো, এটা হচ্ছে এলব্রুজ হবে। 2 হচ্ছে এটা 1986 সালে হবে চেরনোবিল দুর্ঘটনা ঘটে। 3 হচ্ছে ডিসগ্লেসিয়া একটি সীসা ঘটিত রোগ। 4 হচ্ছে অনেকগুলি পর্বতশ্রেণী এসে এক জায়গায় মিলিত হলে পর্বত গ্রন্থি তৈরি হয়। 5 হচ্ছে দুটি স্তূপ পর্বতের মাঝের অংশটিকে বলে গ্রস্ত উপত্যকা। এরপর বিতে যেটা হচ্ছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। একে যেটা হচ্ছে প্রতিটি সমাক্ষরেখার কৌণিক মান 360 ডিগ্রি, এটা ঠিক হবে। 2 হচ্ছে নিরক্ষরেখায় আবর্তন বেগ সব থেকে বেশি, এটা ঠিক হবে। 3 হচ্ছে দার্জিলিং অপেক্ষা পুরীর বায়ুর চাপ বেশি, এটা ঠিক হবে। 4 হচ্ছে রাইন নদীর উৎপত্তি হয়েছে আল্পস পর্বত থেকে, এটা ঠিক হবে। 5 হচ্ছে মেরুজ্যোতির অপর নাম অরোরা, এটাও ঠিক হবে। এরপর শীতে যেটা আছে এক কথায় উত্তর দাও। একে আছে ভারতের একটি ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো, এটা হবে ছোটনাগপুর মালভূমি। 2 হচ্ছে পৃথিবীর শক্তিশালী ঝড়ের নাম কি, এটা হ্যারিকেন হবে। 3 হচ্ছে পৃথিবীর কোন অঞ্চলে দিনরাত সমান থাকে, এটা নিরক্ষীয় অঞ্চলে। 4 হচ্ছে কোন দাঘিমাকে পৃথিবীর প্রমাণ দাঘিমা বলে, এটা হচ্ছে মূলমধ্য রেখাকে বলে। 3 হচ্ছে অনধিক 30টি শব্দের মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একে আছে ছায়াবৃত্ত বলতে কি বোঝো, এর উত্তরটি হলো ছায়াবৃত্ত পৃথিবীর আলোকিত অর্ধাংশ এবং অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশ বরাবর বিস্তৃত বৃত্তাকার সীমারেখাকে ছায়াবৃত্ত বলে। ব্যাখ্যা পৃথিবীর গোলীয় আকৃতির জন্য ছায়াবৃত্ত বৃত্তাকার হয়, পৃথিবীর আবর্তন করছে বলে ছায়াবৃত্ত সর্বদা পরিবর্তনশীল। এরপর প্রভাব নিরক্ষরেখাকে সারা বছর ছায়াবৃত্ত সমাধিখণ্ডিত করায় নিরক্ষরেখায় সারা বছর দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়। পৃথিবীর যে অংশে ছায়াবৃত্ত অতিক্রম করে আলোকিত অংশে আসে সেখানে প্রভাত হয়, আবার যে অংশ ছায়াবৃত্ত অতিক্রম করে অন্ধকার অংশে পৌঁছায় সেখানে সন্ধ্যা হয়। এরপর 2 যেটা আছে টিকা লেখো ক্যানিয়ন, এর উত্তরটি হলো নদীর পার্বত্য প্রবাহে যদি পার্বত্য অঞ্চলে কোনো শিলাস্তর অপেক্ষাকৃত কম কঠিন হয় এবং সেই অঞ্চলে বৃষ্টিপাত যদি বেশি হয় তাহলে সেখানে নদী পাশের দিকে ক্রমশ ক্ষয় সাধন করতে থাকে। এর ফলে নদী উপত্যকা খুব সংকীর্ণ ও গভীর আকার ধারণ করে। তখন এই উপত্যকাকে দেখতে অনেকটা ইংরেজি ভি অক্ষরের মতো হয়। পার্বত্য প্রবাহে ইংরেজি ভি আকৃতির নদী উপত্যকা অত্যন্ত গভীর ও সংকীর্ণ হলে তাকে গিরিখাত বলে, যেমন পেরুর এল ক্যানন দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত। বৃষ্টি বিরল স্থানে নদীর নিম্নক্ষয়ের ফলে এই উপত্যকা আরও গভীর হলে দেখতে ইংরেজি আই অক্ষরের মতো হয়, তখন একে ক্যানিয়ন বলে। উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। এরপরে 3 যেটা আছে ইউরোপের জলবায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো, এর উত্তরটি হলো
ইউরোপ মহাদেশের জলবায়ু অত্যন্ত বৈচিত্র্যময়। উত্তরের তুন্দ্রা অঞ্চলে কিছু অংশ বাদ দিলে ইউরোপের বাকি প্রায় 4/3 অংশ শীতল নাতিশীতোষ্ণ পশ্চিম প্রান্তীয় সামুদ্রিক জলবায়ু অন্তর্গত। এই জলবায়ু বৈশিষ্ট্যগুলি হলো, একে হচ্ছে ইউরোপ মহাদেশ নাতিশীতোষ্ণ জলবায়ুতে অবস্থিত হয়, এখানে গ্রীষ্মকাল বা শীতকাল কোনোটাই খুব তীব্র নয়। 2 হচ্ছে মনোরম জলবায়ু অধিবাসীদের শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করেছে। এরপর 4 যেটা আছে ট্রাক ফার্মিং কাকে বলে, এর উত্তরটি হলো বাজার বাগান কৃষিতে প্রতিদিনের প্রয়োজনীয় শাকসবজি ফুল ও ফল চাষ করা হয়। এই সমস্ত দ্রব্য নিকটবর্তী মহানগরের বাজারে সরবরাহ করা হয়। কৃষিক্ষেত্র থেকে একেবারে শহরের মধ্যে বাজারে শাকসবজি নিয়ে আসার জন্য ট্রেন অপেক্ষা ট্রাকই বেশি সুবিধাজনক, তাই শহরতলি অঞ্চলে এমন বাজার বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলে। এরপর 5 যেটা আছে পুনঃরপ্তানি বন্দর কাকে বলে, এর উত্তরটি হলো বিভিন্ন দেশের উৎপাদিত দ্রব্য সমূহ কোনো একটি বন্দরে আমদানি করা হয়, অতঃপর ওই নির্দিষ্ট বন্দরে ক্রয় বিক্রয় করার পর পুনরায় ওই বন্দরের মাধ্যমে সেই সব পণ্য দ্রব্যাদি অন্যান্য দেশে রপ্তানি করা হয়। সেই বন্দরকে পুনঃরপ্তানি বন্দর বা মাধ্যম বন্দর বা আড়তদারি বন্দর বলা হয়, যেমন লন্ডনকে পুনঃরপ্তানি বন্দর বলে। এরপর 4 যেটা আছে অনধিক 50টি শব্দের মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একে আছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো, এর উত্তরটি হলো প্রমাণ সময় স্থানীয় সময়। একে যেটা আছে প্রকৃতি, কোনো স্থানের মধ্যাহ্ন সূর্যের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে সময় নির্ণয় করা হয় তাকে স্থানীয় সময় বলে। প্রমাণ সময়, কোনো একটি দেশের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য দেশের মধ্যভাগ দিয়ে প্রসারিত নির্দিষ্ট দ্রাঘিমা রেখা স্থানীয় সময়কে প্রমাণ সময় বলে। ভিত্তি, স্থানীয় সময় নির্ণয়ে ভিত্তি হলো স্থানীয় দ্রাঘিমার ওপর মধ্যাহ্ন সূর্যের অবস্থান। প্রমাণ সময় নির্ণয়ের ভিত্তি হলো দেশের মাঝ বরাবর প্রসারিত দ্রাঘিমা রেখা স্থানীয় সময়। এরপর 3 এটা হচ্ছে সংখ্যা, একটি দেশে বিভিন্ন স্থানীয় সময় লক্ষ্য করা যায়, সাধারণত পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত কম বিস্তৃত দেশের একটি প্রমাণ সময় লক্ষ্য করা যায়। এরপর 4 যেটা হচ্ছে উপযোগিতা, একই দেশে ভিন্ন স্থানের স্থানীয় সময় ভিন্ন হয়, স্থানীয় সময়ে ব্যবধান কম, সারা দেশের প্রমাণ সময় এক ও অভিন্ন হয়, পৃথিবীর সব দেশেরই প্রমাণ সময় ব্যবহৃত হয়। এরপর 5 যেটা আছে পরিবর্তনশীলতা, দ্রাঘিমা রেখার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানীয় সময়ে পরিবর্তন হয়। দ্রাঘিমা রেখার পরিবর্তন ঘটলে সাধারণতভাবে প্রমাণ সময়ে পরিবর্তন হয় না, তবে আমেরিকা যুক্তরাষ্ট্রে এই নিয়মের ব্যতিক্রম ঘটে। এরপরে 2 যেটা আছে মানব জীবনে মালভূমির প্রভাব লেখো, এর উত্তরটি হলো মানব জীবনের উপর মালভূমির প্রভাব অপরিসীম। যেমন একে হচ্ছে খনিজ সম্পদের ভাণ্ডার স্বরূপ, মালভূমি অঞ্চল প্রচুর খনিজ সম্পদে পূর্ণ হয় বলে একে খনিজ সম্পদের ভাণ্ডার হিসেবে ধরা হয়। এখানে সাধারণত কয়লা, আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, নিকেল, তামা, অভ্র, চুনাপাথর প্রভৃতি মূল্যবান খনিজ সম্পদ পাওয়া যায়। খনিজ সম্পদের প্রাচুর্যের জন্য ভারতের ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলে। 2 হচ্ছে শিল্প স্থাপন, শিল্প গড়ে ওঠার প্রয়োজনীয় কাঁচামাল সহজে পাওয়া যায় বলে এখানে বৃহদায়তন লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে। 3 কৃষিকাজ, মালভূমি অঞ্চলে বন্ধুর ভূপ্রকৃতি ও স্বল্প বৃষ্টিপাত কৃষিকাজের অনুপযোগী হলেও মালভূমির মধ্য দিয়ে প্রবাহিত নদী উপত্যকার উর্বর মাটিতে তুলো, ধান, পেঁয়াজ, আখ চাষ করা হয়। আবার মালভূমির খাড়া ঢালে চা, কফি, রবার চাষ করা হয়, যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমি কৃষ্ণ মৃত্তিকায় প্রচুর তুলো চাষ হয়। 4 আছে জলবিদ্যুতের প্রাচুর্য, বন্ধুর ভূপ্রকৃতির জন্য মালভূমি অঞ্চলে নদীগুলি খরস্রোতা হয়, সহজে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়, যেমন দক্ষিণ ভারতে প্রায় সব নদী থেকেই জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। 5 হচ্ছে বনজ সম্পদ, মালভূমি অঞ্চলে উৎপন্ন স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রচুর মূল্যবান বনজ সম্পদ পাওয়া যায়। 6 পর্যটন কেন্দ্র, শিল্পকেন্দ্র, মালভূমি অঞ্চলের মনোরম প্রাকৃতিক পরিবেশ এখানে পর্যটন শিল্পকেন্দ্র গড়ে তুলতে সাহায্য করেছে। এরপর 3 যেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন, এর উত্তরটি হলো আন্তর্জাতিক তারিখ রেখাও একটি দ্রাঘিমা রেখা, এর মান 180 ডিগ্রি, কিন্তু এই রেখাটি সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেনি। সাইবেরিয়ার উত্তর পূর্বে কিছুটা পূর্ব দিকে
অ্যালুশিয়ান দ্বীপপুঞ্জের কাছে 7 ডিগ্রি পশ্চিমে, চ্যাথাম, ফিজি প্রভৃতি দ্বীপপুঞ্জের কাছে প্রায় 11 ডিগ্রি পূর্বে রেখাটিকে বাঁকিয়ে স্থলভাগকে এড়িয়ে জলভাগের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে। তা না হলে একই দেশে আন্তর্জাতিক তারিখরেখার দুপাশে দুই রকম সময় সূচিত হতো। এতে স্থানীয় অধিবাসীদের তারিখ ও বার নির্ণয়ে অসুবিধা হতো। এরপর 4 যেটা আছে চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো ভূ আলোড়নের সৃষ্ট ফাটল বা চ্যুতির ফলে ভূপৃষ্ঠে কোনো অংশ কখনো উপরে উঠে যায়, আবার কখনো নিচে বসে যায়। যখন দুটি ফাটল বা চ্যুতির মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ থেকে উপরে উঠে পর্বত সৃষ্টি করে তাকে স্তূপ পর্বত বলে। আবার অনেক ক্ষেত্রে দুটি ফাটল বা চ্যুতির মধ্যবর্তী অংশ বসে যায় এবং পার্শ্ববর্তী দুই অংশ উপরে উঠেও স্তূপ পর্বত সৃষ্টি করে, যেমন ভারতের সাতপুরা পর্বত, ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি। স্তূপ পর্বতের সৃষ্টির প্রক্রিয়া প্রবল ভূ আলোড়নে ভূত্বকীয় শিলাস্তরের টান ও সংনমনের দ্বারা খাড়া সমান্তরাল কিংবা কোণাকৃতি ফাটল সৃষ্টি হয়। সেখানে ওই ফাটলের একটি রেখা বরাবর পার্শ্বস্থ যে কোনো একটি ভূখণ্ডে সংকলন বা বিচ্যুতি ঘটলে তাকে চ্যুতি বলে। এই চ্যুতির ফলে ভূপৃষ্ঠের নিম্নোক্ত দুইভাবে স্তূপ পর্বত গঠিত হয়। একে যেটা আছে দুটি সমান্তরাল চ্যুতি মধ্যবর্তী অংশ চাপের ফলে ঊর্ধ্বে উঠে যে স্তূপ পর্বতের সৃষ্টি করে তাকে হোস্ট বলে। উদাহরণ মধ্য ভারতের সাতপুরা। দুই যেটা আছে দুটি সমান্তরাল চ্যুতি মধ্যবর্তী অংশ বসে গেলে তার পার্শ্ববর্তী দুই পাশের উচ্চভূমি স্তূপ পর্বতের রূপে দাঁড়িয়ে থাকে। উদাহরণ হচ্ছে ফ্রান্সের ভোজ, জার্মানি ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি। তিনি এটা হচ্ছে প্রসঙ্গত দুটি স্তূপ পর্বতের মাঝে সৃষ্ট অবনমিত অঞ্চলটিকে গ্রস্ত উপত্যকা বা গ্রাবেন বলে। উদাহরণ হচ্ছে সাতপুরার দুই পার্শ্বে নর্মদা ও তাপ্তি নদী উপত্যকা দুটি আসলে গ্রস্ত উপত্যকা। এই যে তোমাদের এখানে এটা তোমাদের যে স্তূপ পর্বতে চিত্রটি অঙ্কন করে দেখানো আছে, দেখে নেবে একটু। এরপর 5 যেটা আছে ইউরোপের জলবায়ুর শ্রেণীবিভাগ করে তাদের নাম লেখো। এর উত্তরটি হলো ইউরোপ মহাদেশের জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ প্রকৃতির, তবে ইউরোপের বিভিন্ন স্থানে জলবায়ুর বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সেজন্য ইউরোপীয় মহাদেশকে প্রধানত 6টি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায়। যেমন একে হচ্ছে যে তৈগা বা উপমেরু জলবায়ু, 2 হচ্ছে তুন্দ্রা জলবায়ু, 3 হচ্ছে পশ্চিম ইউরোপীয় উপকূলীয় সামুদ্রিক জলবায়ু, 4 যেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু, এরপর যেটা হচ্ছে স্টেপ বা মহাদেশীয় জলবায়ু, আর এরপর যেটা হচ্ছে লরেন্সীয় জলবায়ু। এরপরে 5 যেটা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। একে যেটা হচ্ছে নদীর বদ্বীপ প্রবাহে সৃষ্ট ভূমিরূপ সমূহের সচিত্র বর্ণনা দাও। এর উত্তরটি হলো সাধারণত নদী নিম্নপ্রবাহে এসে তার গতি হারিয়ে ফেলে এবং সঞ্চয় কাজ শুরু করে। নদী নিম্নপ্রবাহে সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি হলো এক হচ্ছে প্লাবনভূমি, সমভূমি অঞ্চলে জলস্রোত কমে যাওয়ায় দরুন নদী তার তলদেশে নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি সঞ্চয় করে নিজেদের গভীরতা কমিয়ে দেয়। তাই বর্ষাকালে নদীর জলের মাত্রা বৃদ্ধি পেয়ে দুকুল প্লাবিত করে দুধারে নদীর প্রচুর পরিমাণে পলি, কাঁকর, বালি সঞ্চয় করে যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে প্লাবনভূমি বলে। যেমন গঙ্গা, নীল, ইয়াংসি নদীর নিম্নবাহিকায় প্লাবনভূমি রয়েছে। প্লাবনভূমিতে স্বাভাবিক বাঁধ, দর্শকাকৃতি হওয়া জলাভূমি প্রভৃতি দেখা যায়। এরপর 2 যেটা হচ্ছে স্বাভাবিক বাঁধ বা লেভি। সমভূমি অঞ্চলের কোনো স্থানে নদী নুড়ি, কাঁকর, কাদা, বালি ইত্যাদি উভয় তীর বরাবর সঞ্চয় করে ধীরে ধীরে ওই সঞ্চয় নদী দুই ধারে বাঁধের সৃষ্টি করে। স্বাভাবিকভাবে এই বাঁধ তৈরি হয় বলে একে স্বাভাবিক বাঁধ বা লেভি বলে। স্বাভাবিক বাঁধের উচ্চতা 2 থেকে 3 মিটার পর্যন্ত। 3 হচ্ছে বালুচর। সমভূমির প্রবাহে নদীর শক্তি কমে যাওয়ায় গতিপথে কোনো বাধা পেলে তা এড়িয়ে চলার জন্য নদী আঁকাবাঁকা পথের অগ্রসর হয়। সমভূমি অঞ্চলে নদী বাঁক ঘোরাবার সময় তার বিপরীত দিকে পলি সঞ্চয়ের ফলে ওই স্থানে উঁচু হয়ে বালুচরের সৃষ্টি করে। এছাড়াও নদী মাঝে মাঝে নুড়ি, কাঁকর, কাদা, পলি জমেও নদী কোথাও কোথাও দ্বীপের সৃষ্টি করে। যেমন ব্রহ্মপুত্র নদীর মাজুলি দ্বীপ ভারতের বৃহত্তম একটি নদীচর। এরপর 4 এটা হচ্ছে বিনুনি নদী। কোনো নদীর মধ্যে অসংখ্য চর বা নদী দ্বীপের সৃষ্টি হলে নদী বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে বিনুনির মতো প্রবাহিত হয়। একে বিনুনি নদী বলে।
5 যেটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। সমভূমি অঞ্চলে কোনো কোনো নদীতে অসংখ্য বাঁক দেখা যায়। নদীর এই বাঁক ক্রমশ আয়তনে বৃদ্ধি পায় এবং একসময় বাঁকের মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়ে নিজেদের কাছে এসে ক্ষয় পেয়ে দুটি বাঁক মিলিত হয় এবং নদী সোজা পথে চলতে থাকে। ফলে ফেলে রাখা নদীর বাঁকটিতে জল জমে হ্রদের সৃষ্টি হয়। এই হ্রদের আকৃতি অনেকটা ঘোড়ার খুরের মতো বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। যেমন মুর্শিদাবাদ জেলায় গঙ্গার নদী দুপাশে এই ধরনের হ্রদ দেখতে পাওয়া যায়। এরপর 6 যেটা হচ্ছে বদ্বীপ। নদী যখন মোহনার কাছে পৌঁছয় তখন নদীতে স্রোত একেবারে থাকে না। দীর্ঘদিন ধরে নদীবাহিত কাঁকড়, বালি, পলি, কাদা নদীর মোহনার কাছে সঞ্চিত হয়ে মাত্রাবিহীন বাংলা ব অক্ষরের মতো দ্বীপের সৃষ্টি করে। এখানে নদী বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে সাগরে গিয়ে মেশে। গঙ্গা ব্রহ্মপুত্রে মিলিত বদ্বীপ পৃথিবীর মধ্যে বৃহত্তম। মোহনার নিকট পলি সঞ্চিত হয়েও দ্বীপ গঠিত হয়। যেমন হুগলি নদীর মোহনায় সাগরদ্বীপ, হাড়িয়াভাঙা নদীর মোহনায় অনতি দূরে সৃষ্টি হয়েছে নতুন দ্বীপ পূর্বাশা। এরপর 2 যেটা হচ্ছে উৎপত্তি ও অবস্থান অনুসারে বিভিন্ন প্রকার মালভূমির বিবরণ দাও। এর উত্তরটি হলো পৃথিবীর প্রধান 4 প্রকার মালভূমি হলো পর্বতবেষ্টিত, লাভা মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, মহাদেশীয় মালভূমি। একে যেটা হচ্ছে পর্বতবেষ্টিত মালভূমির সংজ্ঞা, যে সকল মালভূমি প্রায় চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত হয়ে সৃষ্টি হয় তাকে পর্বতবেষ্টিত মালভূমি বলে। সৃষ্টির কারণ পাত সঞ্চালনের ফলে বা গিরিজনী আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় পর্বতের মধ্যবর্তী নিচু অসমতল ভূমি প্রবল পার্শ্বচাপে উঁচু হয়ে পর্বতবেষ্টিত মালভূমির সৃষ্টি হয়। বৈশিষ্ট্য: একে হচ্ছে ভঙ্গিল পার্বত্য অঞ্চলে এই মালভূমি দেখা যায়। 2 হচ্ছে এগুলি অধিক উচ্চতা বিশিষ্ট হয়। 3 হচ্ছে মালভূমিগুলি পাললিক শিলায় গঠিত হয় এবং এতে জীবাশ্ম থাকতে পারে। 4 হচ্ছে চারদিক পর্বতবেষ্টিত হওয়ায় এখানকার পরিবেশ শুষ্ক প্রকৃতির হয়। এরপর উদাহরণ: তিব্বত মালভূমি, পামির মালভূমি প্রভৃতি। এরপর 2 যেটা হচ্ছে লাভা মালভূমি। সংজ্ঞা: ভূপৃষ্ঠে ক্রমাগত লাভা সঞ্চয়ের ফলে যে মালভূমি সৃষ্টি হয় তাকে লাভা মালভূমি বলে। সৃষ্টির কারণ: ভূত্বকে কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ধীরে ধীরে বিদার অগ্নুৎপাতের মাধ্যমে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে লাভারূপে শীতল ও কঠিন হয়ে সঞ্চিত হয়। এভাবে ক্রমাগত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা সঞ্চিত হয়ে উঁচু মালভূমির সৃষ্টি হয়। বৈশিষ্ট্য: সাধারণত মহাদেশের অভ্যন্তরে এই মালভূমি দেখা যায়। এই মালভূমি প্রধানত ব্যাসল্ট শিলায় গঠিত হয়। 3 হচ্ছে পর্যায়ক্রমে লাভা নিঃসরণের ফলে এই মালভূমিতে সিঁড়ির মতো ভূমিরূপ সৃষ্টি হয়। 4 হচ্ছে মালভূমির মাটি সাধারণত কালো রঙের হয়। 5 যেটা হচ্ছে এই মালভূমির উপরিতল চ্যাপ্টা হয়। উদাহরণ: দাক্ষিণাত্য মালভূমি, কলম্বিয়া মালভূমি, ইথিওপিয়া মালভূমি প্রভৃতি। এরপর যেটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমির সংজ্ঞা: কোনো বিস্তীর্ণ মালভূমি অঞ্চল কতগুলি নদী উপত্যকা দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হলে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। সৃষ্টির কারণ: কোনো উচ্চ মালভূমি কঠিন ও কোমল শিলায় গঠিত হলে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন আবহবিকা, নদী, বায়ুপ্রবাহ প্রভৃতি দ্বারা কোমল শিলা অধিক ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলায় গঠিত অংশগুলি উঁচু হয়ে অবস্থান করে। পরবর্তীকালে ক্ষয়প্রাপ্ত নিচু কোমল শিলার ওপর নদীবিন্যাস গড়ে ওঠে এবং সমগ্র মালভূমিটি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে ব্যবচ্ছিন্ন মালভূমিতে পরিণত হয়। বৈশিষ্ট্য: 1 হচ্ছে মালভূমিগুলি প্রাচীন শিলা দ্বারা গঠিত ও খনিজ সমৃদ্ধ হয়। 2 হচ্ছে কঠিন শিলা গঠিত অংশগুলির উচ্চতা প্রায় সমান হয়। 3 হচ্ছে মালভূমির উচ্চতা ক্রমহ্রাসমান। 4 হচ্ছে এই মালভূমির মাঝে ছোট ছোট গম্বুজাকৃতি পাহাড় দেখা যায়। উদাহরণ: ছোটনাগপুর মালভূমি, মালনাথ মালভূমি প্রভৃতি। এরপর যেটা হচ্ছে 4 মহাদেশীয় মালভূমি সংজ্ঞা: বিস্তীর্ণ মহাদেশীয় অংশ জুড়ে প্রাচীন শিলায় গঠিত মালভূমিকে মহাদেশীয় মালভূমি বলে। সৃষ্টির কারণ: পাত সংস্থান তত্ত্ব অনুসারে পাত সঞ্চালনের ফলে পৃথিবীর প্রাচীন ভূখণ্ড ফেটে গিয়ে বিচ্ছিন্ন হয়ে মহাদেশীয় মালভূমি গঠিত হয়। বৈশিষ্ট্য: মহাদেশীয় মালভূমি প্রাচীন ভূখণ্ডের অংশ। এগুলি প্রাচীন শিলায় গঠিত, তাই একে সিল্ট মালভূমিও বলা হয়। এই প্রাচীন শিলা অত্যন্ত কঠিন ও সহজে ক্ষয় হয় না। মালভূমির পৃষ্ঠদেশ বা উপরিভাগ ত্বরান্বিত। এগুলি খনিজ সম্পদে সমৃদ্ধ। উদাহরণ হচ্ছে গন্ডোয়ানাল্যান্ড বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়েছে দাক্ষিণাত্য মালভূমি, আরবীয় মালভূমি, আফ্রিকা মালভূমি, ব্রাজিল মালভূমি ও পশ্চিম অস্ট্রেলীয় মালভূমি। অন্যান্য মহাদেশীয় মালভূমির মধ্যে রয়েছে কানাডিয়ান সিল্ট, সাইবেরিয়ান মালভূমি, বাল্টিক মালভূমি প্রভৃতি। এরপর 3 যেটা আছে চিত্রসহ দিনরাত্রির হ্রাস বৃদ্ধি আলোচনা করো। এর উত্তরটি হলো
পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 কোণে অবস্থান করে। পৃথিবীর আবর্তন ও পরিক্রমণের ফলে ভূপৃষ্ঠে সূর্যরশ্মি বিভিন্ন অক্ষরেখার উপর বিভিন্ন সময় বিভিন্ন কোণে পতিত হয়। ফলে ভূপৃষ্ঠে উত্তর ও দক্ষিণ গোলার্ধে পর্যায়ক্রমে ও বিপরীত ক্রমে দিন ও রাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। ভূপৃষ্ঠে দিন ও রাত্রির হ্রাস বৃদ্ধির 4টি অবস্থা লক্ষণীয়। যেটা হচ্ছে 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর পৃথিবী দুই মেরু সূর্যের থেকে সমান দূরে অবস্থান করে, ফলে ওই দুই দিন সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পতিত হয়। এই দুই দিন উভয় গোলার্ধে ও সূর্য থেকে সমান দূরে থাকে। এর জন্য ওই দুই দিন পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয়। দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়। দিনের বেলা আগত তাপের পুরোটা রাতে বিকীর্ণ হয়ে বায়ুমণ্ডলে উত্তাপের সমতা বজায় থাকে। 21শে মার্চ দিনটিকে মহাবিষুব এবং 23শে সেপ্টেম্বর দিনটিকে জলবিষুব বলে। 21শে মার্চ উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল হয় এবং 23শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল হয়। এরপর 21শে জুন পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের দিকে ঝুঁকে থাকে, তাই উত্তর গোলার্ধে আলোকিত ছায়াবৃত্তের পরিমাণ অন্ধকার ছায়াবৃত্তের পরিমাণের থেকে বেশি হয়। আলোকিত অংশের মধ্যে উত্তর গোলার্ধের অংশ বেশিক্ষণ থাকে বলে দিনের দৈর্ঘ্য বেশি হয় এবং রাতের দৈর্ঘ্য কম হয়। তাই সূর্যতাপের পুরোটা ছোট রাতে বিকীর্ণ হতে না পেরে বায়ুমণ্ডলে সঞ্চিত হয়ে গ্রীষ্মকালের সূচনা হয়। এই সময় দক্ষিণ গোলার্ধের ঠিক এর বিপরীত অবস্থা থাকে বলে শীতকালের সূচনা হয়। 21শে জুনকে কর্কট সংক্রান্তি বলে। তিনি হচ্ছে 22শে ডিসেম্বর। দক্ষিণ গোলার্ধের ঠিক 21 জুনে বিপরীত অবস্থা হয়, অর্থাৎ দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে, ফলে দক্ষিণ গোলার্ধে আলোকিত ছায়াবৃত্তের পরিমাণ বেশি হয়। আলোকিত অংশের মধ্যে দক্ষিণ গোলার্ধে অংশ বেশিক্ষণ থাকে বলে দিনের দৈর্ঘ্য বেশি হয় এবং রাতের দৈর্ঘ্য কম হয়। তাই সূর্যতাপের পুরোটা ছোট রাতে বিকীর্ণ হতে না পেরে বায়ুমণ্ডলে সঞ্চিত হয়ে গ্রীষ্মকালের সূচনা হয়। এই সময় উত্তর গোলার্ধে এর বিপরীত অবস্থা থাকে বলে শীতকালের সূচনা হয়। 22শে ডিসেম্বর দিনটিকে মকর সংক্রান্তি বলে। এটা হচ্ছে 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর উত্তর মেরুতে একটানা 6 মাস দিন ও দক্ষিণ মেরুতে 6 মাস রাত্রি থাকে। 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ অবধি উত্তর মেরুতে একটানা 6 মাস রাত্রি এবং দক্ষিণ মেরুতে 6 মাস দিন থাকে। এই যে তোমাদের এই চিত্রটা হবে। এরপর এটা আছে ইউরোপ মহাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে যা জানো লেখো। এর উত্তরটি হলো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে এই মহাদেশকে 5টি প্রধান ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়। সেগুলি হলো: এটা হচ্ছে উত্তর পশ্চিমে ক্ষয়প্রাপ্ত উচ্চ মালভূমি অঞ্চল, 2 হচ্ছে উত্তর ও মধ্যভাগে বিস্তীর্ণ সমভূমি, 3 হচ্ছে মধ্যভাগে বিচ্ছিন্ন মালভূমি, 4 হচ্ছে দক্ষিণের সুউচ্চ পার্বত্য অঞ্চল এবং 5 হচ্ছে নদী অববাহিকা ও উপকূলের সমভূমি অঞ্চল। যেটা হচ্ছে উত্তর পশ্চিমে ক্ষয়প্রাপ্ত উচ্চ মালভূমি অঞ্চল, অবস্থান ইউরোপের উত্তর পশ্চিমে স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ, যেটা হচ্ছে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ডের উত্তরাংশ, ব্রিটিশ যুক্তরাষ্ট্রের উত্তর মধ্যভাগ, আইসল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে উচ্চ পার্বত্য ভূমি এই অঞ্চলে অন্তর্গত ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। যেটা হচ্ছে সমগ্র অঞ্চলটি প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। 2 হচ্ছে বর্তমানে প্রাচীন ভঙ্গিল পর্বতগুলি বিচ্ছিন্ন ক্ষয়জাত পর্বতশ্রেণী হিসেবে অবস্থান করেছে, যেমন 1 হচ্ছে নরওয়ে ও সুইডেনের সীমান্তে কিওলেন পর্বত, 2 হচ্ছে নরওয়ে দক্ষিণ পশ্চিম অংশে ডোভারফেল পর্বত, সিতে হচ্ছে ব্রিটিশ যুক্তরাজ্যের উত্তরে গ্যাসপিয়ান পর্বত, ডিতে হচ্ছে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মাঝে চেভিয়েট পর্বত প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। এর মধ্যে নরওয়ের ডোভারফেল পর্বতের দক্ষিণে অবস্থিত গিল্টার, ট্রিন্ট ও গ্লান্ট হপিগেন উল্লেখযোগ্য শৃঙ্গ, আর গ্যাসপিয়ান পর্বতে বেন নেভিস সমগ্র ব্রিটিশ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ। 2 হচ্ছে উত্তর ও মধ্যভাগে বিস্তীর্ণ সমভূমি অঞ্চল, অবস্থান ইউরোপের উত্তর পশ্চিমে ক্ষয়প্রাপ্ত উচ্চ মালভূমি অঞ্চলের ঠিক দক্ষিণে এই বিস্তীর্ণ সমভূমি অবস্থিত। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য: যেটা সমগ্র অঞ্চলটি গড় উচ্চতা প্রায় 180 মিটার। রাশিয়ার মস্কোর নিকট ভলডাই পাহাড় এই অঞ্চলের সবচেয়ে উঁচু স্থান। ভূমির ঢাল অনুসারে অঞ্চলটির মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য নদীগুলি
হলো রাইন, সিন, ভলগা, ডন, নিপা, নিস্টার প্রভৃতি। এই সমভূমির উত্তর পশ্চিমাংশে নেদারল্যান্ডের সমুদ্রে কংক্রিটের বাঁধ দিয়ে সমুদ্রগর্ভে বিস্তীর্ণ নিচু জমিকে ভরাট করে পোল্ডার ভূমি গঠন করা হয়েছে। 4 এই অঞ্চলটি বিভিন্ন স্থান ভূ আন্দোলনের ফলে বসে গিয়ে বা হিমবাহের ক্ষয়কার্যের ফলে অনেক ছোট বড় হ্রদের সৃষ্টি হয়েছে, যেমন রাশিয়া, ল্যাডোগা ও ওনেগা বিশেষ উল্লেখযোগ্য। 3 আছে মধ্যভাগে বিচ্ছিন্ন মালভূমি অবস্থান, উত্তরে বিশাল সমভূমি এবং দক্ষিণে আল্পস পর্বতের মাঝে, পশ্চিমে স্পেন থেকে পূর্বে পোল্যান্ড পর্যন্ত মধ্যভাগের মালভূমি অঞ্চলটি বিস্তৃত। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য 1 আছে প্রাকৃতিক ক্ষয়কার্যের ফলে এটি প্রাচীন সিল্ট মালভূমিতে পরিণত হয়েছে। ফ্রান্স, জার্মানিতে এটি হার্সিয়ান মালভূমি নামে পরিচিত। এখানকার মালভূমিগুলির মধ্যে স্পেনের মেসেতা, ফ্রান্সে সেন্ট্রাল ম্যাসিভ ও ব্রিটানি, রাশিয়ার ডন ম্যাসিভ প্রভৃতি উল্লেখযোগ্য। ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট দুটি উল্লেখযোগ্য স্তূপ পর্বত। এই দুটি স্তূপ পর্বতের মাঝে অবস্থিত গ্রস্ত উপত্যকা দিয়ে রাইন নদী প্রবাহিত হয়েছে। 4 এটা আছে দক্ষিণের সুউচ্চ পার্বত্য অঞ্চল অবস্থান, ইউরোপ মহাদেশের সমগ্র দক্ষিণ অংশে সুউচ্চ পর্বতময় ভূমি অবস্থান করছে, যাকে আলপীয় পর্বতমালা বলে। আল্পস পর্বতশ্রেণীটি পূর্বে কাস্পিয়ান সাগর থেকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরে বিস্কে উপসাগর পর্যন্ত বিস্তৃত। ভূপ্রকৃতিক বৈশিষ্ট্য 1 আছে আল্পস পার্বত্য অঞ্চল। এখানকার প্রধান পর্বতশ্রেণী হলো আল্পস। এর সর্বোচ্চ শৃঙ্গ ব্লাঁ বা মাউন্ট ব্লাঙ্ক ফ্রান্সে অবস্থিত, যা সমগ্র ইউরোপের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ হলো ককেশাস পর্বতে এলবুজ। এছাড়া আল্পসের অপর দুটি উল্লেখযোগ্য শৃঙ্গ হলো সুইজারল্যান্ডে মাটারহর্ন এবং ইতালির মন্টিরোসা। 2 আছে আল্পস থেকে বিস্তীর্ণ বা প্রসারিত পর্বতশ্রেণী। এশিয়া পামেরগ্রন্থির মতো আল্পসও একটি পর্বতগ্রন্থি। এই আল্পস পর্বতগ্রন্থি থেকে সৃষ্ট পর্বতগুলি হলো, এখানে তোমাদের যে উত্তর এবং দক্ষিণ দিকে যেগুলো আছে এগুলি ছকের মাধ্যমে দিয়ে দিয়েছে, একটু দেখে নাও। এই যে বাকিগুলো এখানে দেওয়া আছে। এরপর 5 আছে নদী অববাহিকা ও উপকূলের সমীহ অঞ্চল। ভূ অবস্থান ইউরোপের দক্ষিণ অংশে ভঙ্গিল পর্বত অঞ্চলের মাঝে নদী অববাহিকার সমভূমি অবস্থিত। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এই অঞ্চলটি 4 ভাগে বিভক্ত, যথা 1 হচ্ছে রোন সমভূমি, 2 হচ্ছে লম্বার্ডি সমভূমি বা পো অববাহিকা, শীতে যেটা হচ্ছে দানিউব সমভূমি, এরপর দ্বিতীয় হচ্ছে হাঙ্গেরি সমভূমি। এরপর 2 আছে উত্তরে হিমালয় অধ্যুষিত উপকূলকে ফিয়র্ড বলে, এটি গভীর ও খাঁড়যুক্ত। 3 হচ্ছে পশ্চিমে বিস্তীর্ণ আটলান্টিক সমভূমি এবং 4 হচ্ছে দক্ষিণে খাড়া ঢালযুক্ত ভূমধ্যসাগরীয় উপকূল অবস্থান করছে। এরপর 6 আছে পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি প্রতীক চিহ্ন সহ বসাও। 1 আছে সাহারা মালভূমি, 2 আছে স্টেপ তৃণভূমি, 3 আছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল, 4 আছে ইয়াংসি কিয়াং নদী, 5 আছে কৃষ্ণ সাগর। এগুলি তোমাদের একটি পোস্টের মাধ্যমে আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নেবে কমিউনিটিতে গিয়ে। তাহলে আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী ভূগোল বিষয় যে 2 থেকে বনগাঁ হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।